অনেক অপেক্ষার পরে প্রভাস ও সঞ্জয় দত্ত অভিনীত দ্য রাজা সাব মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক দারোয়ান অন্য একজন লোককে হাড়িতে থাকা একটা আস্থিয়া দেখাচ্ছিল। সাথে সে 500 টাকার একটা নোটও দেখায় আর বলে যে এই লাওয়ারের লাশকে ঠিকানায় লাগানোর জন্য এই টাকাটা আমি পেয়েছি। ঠিক তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে বাতাস আসে এবং ওর হাত থেকে টাকাটা উড়ে যায়। তারপর সেই টাকাটা গিয়ে একটা কাঁটাতারের সাথে আটকে যায়। লোকটা যখন সেই টাকাটা নিতে যায় তখন সেটা আবারও বাতাসে উড়ে জঙ্গলের মধ্যেই চলে যায়। সেই টাকাটা নেওয়ার জন্য লোকটা কাঁটাতারের বেড়া ফাঁক করে যেতে থাকে জঙ্গলের ভেতরের দিকে। পুরো জঙ্গল একদম অন্ধকারে ছেয়েছিল, সাথে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। কিন্তু 500 টাকার চিন্তা করে লোকটা একটুও ভয় পায় না আর সামনের দিকে আগাতে থাকে। এক পর্যায়ে যেতে যেতে হঠাৎ করে কিছু একটা নড়ে ওঠে। তারপর ওই লোকটাকে তাড়া করে একটা কুমির। লোকটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটা মেনশনের কাছে এসে পৌঁছে। বাড়িটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর। হঠাৎ করে সেই বাড়ির দরজাটা খুলে যায় এবং টাকাটা সেই ঘরের মধ্যে ঢুকে যায়। লোকটাও পেছন পেছন সেই ঘরের মধ্যেই ঢুকে পড়ে। টাকাটা বারবারই গিয়ে কোনো না কোনো ছবির সাথেই বেঁধে যাচ্ছিল। ছবিগুলো দেখতে ছিল একদমই আজব। কোনো কোনো ছবি তো আবার নাড়াচাড়াও করছিল। কিন্তু লোকটার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওই 500 টাকা। সে উপরের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। এক পর্যায়ে দেখা যায় ওর পায়ের নিচে কিছু মমিও পড়েছিল। হাঁটতে হাঁটতে লোকটা চলে আসে ঘরের একদম মাঝখানে। কিছুক্ষণের মধ্যেই আচমকাই সেখানে লাইটগুলো অফ হতে থাকে। এটাতে লোকটা তো আরও বেশি ভয় পেয়ে যায়। কিছু একটা শব্দ শুনতে পেয়ে লোকটা এদিকে তাকায়। তারপর ভালো করে খেয়াল করে দেখে ওর পেছনে কিছু একটা রয়েছে। আসলে ওর পেছনে ছিল মাথা কাটা একটা মানুষ, যার হাতে ছিল রক্তমার্কা একটা রামদাও। তারপর অটোমেটিক্যালি সেখানে পিয়ানো বাজতে শুরু করে আর সেখানে থাকা রাজকীয় চেয়ারটাও নড়তে থাকে। তখন সেখান থেকে একটা আওয়াজ বলতে থাকে, এখান থেকে তুই যা যা নিয়েছিলিস সবগুলো এখানে দিয়ে দে। তখন লোকটা অনেক ভয় পেয়ে এখান থেকে যা যা নিয়েছিল সবকিছু বের করে দিতে শুরু করে। এখানে সেই লোকটারই বা কি হলো আর কেই বা ওর সাথে এভাবে কথা বলল, এইসব কিছু আমরা সামনের দিকে গিয়ে জানতে পারবো। দেখা যায় বাজারের মধ্যে একটা মেয়েকে ধাক্কা দেয় একটা ছেলে। ঠিক তখনই ফুল হাতে একজন ছেলে বলে ওঠে, মেয়েদেরকে ফুল দিয়ে ভালোভাবে সম্মানের সাথে কথা বলো, এভাবে ধাক্কা দিয়ে নয়। এই কথাটা শুনে সেই ছেলেটা আবার এটাওটা বলতে শুরু করে আর রাগও দেখায়। তখন যার হাতে ফুল ছিল সে মারতে শুরু করে দেয় ওই ছেলেটাকে যে ওই মেয়েটার সাথে বদমাইশি করছিল। ওকে একদম কুত্তা মারে ছেলেটা। ছেলেটার নাম ছিল রাজু। সে আসলে বাজারে এসেছিল ওর দাদির সাথে। ওর দাদি সবকিছু কেন জানি একটু ভুলে যেত। তিনি রাজুকে কিছু একটা তো বলতে চাইছিল, কিন্তু কি যে বলতে চাইছিল সেটাও ভুলে গেছে। ওদের দুজনের সাথে আরও একটা মেয়ে ছিল, ওর নাম আনিতা। সেখান থেকে বাড়িতে এসে ভাত নেওয়ার সময় ওর রাজুর দাদার ছবির দিকে তাকিয়েছিল ওর দাদি। তিনি সব সময় কিছু একটা নিয়ে ভাবতেন। তখন রাজু তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে থাকে আর বলে, তুমি থাকো, আমি চলে গেলাম। এই ব্যাপারটাতে দাদি তো অনেক ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমাকে একা ফেলে তুই চলে যাবি? তখন রাজু আর যায় না আর দাদিকে বলতে থাকে, তোমাকে ছেড়ে আমি আর কোথায় যাব? তুমি ছাড়া আমার কেই বা আছে? তোমার তো চিন্তা করার জন্য একজন মানুষ আছে, আমার তো সেটাও নেই। তোমার সবকিছু ভুলে যাওয়ার অসুখ, কিন্তু তুমি একটা জিনিস কখনো ভুলে যাও না, সেটা হচ্ছে আমার দাদাকে। উনি যে কি করে গিয়েছিল কেই বা জানে। তারপর পরে দেখা যায় দাদির রাজু এবং অনিতাকে খাইয়ে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপর পরই মোটাকাটা একজন মানুষ আসে ওদের বাড়িতে আর বলতে থাকে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর মেয়েটার সাথে ওর তোলা একটা ছবিও দেখায়। মেয়েটা দেখতে ছিল অনেক সুন্দরী, কিন্তু রাজুর চোখ গিয়ে পড়ে অন্যদিকে। ছবির মধ্যে সে একটা লোককে দেখতে পায়, যিনি দেখতে একদম ওর দাদার মতো। তারপর দাদিকে গিয়ে ছবিটা দেখায়। এক ঝলক দেখেই দাদি বলে দেয় যে হ্যাঁ, এটাই তো তোর দাদা। তখন ওই লোকটাকে বারবারই রাজু জিজ্ঞেস করতে থাকে, তুই এই ছবিটা কোথায় তুলেছিস? লোকটা জানায় যে চারমিনার। তখন রাজু মনে করতে থাকে যে ওখানে ওর কে রয়েছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে ওর মনে পড়ে যায় ভাঙ্গু মামার ব্যাপারে। তারপর ওনাকে কল দেয় আর সবকিছু খুলে বলে। কিন্তু উনি জানায় 1960 সালের কেস। ওনাকে খুঁজতে হলে কমপক্ষে 5 লাখ টাকা তো লাগবেই, সেটা আমার সিআই জানিয়েছে। কিন্তু রাজুর কাছে তো অত টাকা নেই। তখন আনিতাকে সে কনফেন্স করতে শুরু করে। আসলে ওর বাবা ছিল অনেক বড় লোক। প্রথমে সে তো কোনোভাবেই টাকাটা দিতে চায় না। তখন ওকে অনেক করে রিকোয়েস্ট করার শেষমেশ একটা প্ল্যান বানিয়ে ফেলে। পরদিন সকালবেলাতেই টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে চলেও আসে সেখানে। এত বড় শহরের রাজু কখনোই এর আগে আসেনি, এজন্য ওর একটু আজবই লাগছিল সবকিছু। তারপর পরে রাজু একটা চার্চে এসে পৌঁছে। আসলে বাইরে সে একটা সিস্টারকে দেখেছিল এবং তাকে ভালো লেগে যায় রাজুর। এই জন্য সেই চার্চে কিছুক্ষণ বসে থাকে। ওর পাশে পিছিয়ে একটা মেয়ে বসেছিল।
তখন পিচ্ছি মেয়েটা ওকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে রাজু বলেই ফেলে যে আমি এখানে এসেছি তো ওই সিস্টারটাকে দেখার জন্য। সাথে সাথে সেই পিচ্ছি মেয়েটা ডাক দেয় ওই সিস্টারটাকে আর বলে যে এই ছেলেটা তোমাকে ভালোবাসে আপু। ওই সিস্টারটার নাম ছিল বেসি। তখন এই কথাটা আবার ওরা খুব চালাকির মাধ্যমেই কাটিয়ে দেয়। তারপর পরে একজন সিস্টার এসে পিচ্ছি মেয়েটাকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজু আরেকজনকে জিজ্ঞেস করে জানতে পারে ওই পিচ্ছি মেয়েটা আসলে অনেক অসুস্থ, তার অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। রাজু তোর ব্যাগে করে 5 লক্ষ টাকা এনেছিল পুলিশকে দেওয়ার জন্য, কিন্তু পিচ্ছি মেয়েটার ব্যাপার স্যাপার জেনে ওর অনেক মায়া হয় ওর ওপর, আর সেখান থেকে 3 লক্ষ টাকা ওই মেয়েটার জন্য দিয়ে দেয়। সিস্টার যখন রিসিপ্ট দিতে চায় তখন সেটা নেয় না রাজু। এই ব্যাপারটা দেখে সিস্টারটা ওর একটা ছবি তুলে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বেসিও। তখন ওকে সব কিছু খুলে বলে ওই সিস্টার। এগুলো শুনে তোর ছবিটা দেখার জন্য উদগ্রীব হয়ে পড়ে বেসি। তখন ছবিটা দেখায়। ছবিটা দেখে কেন জানি একটু ভালো ফিল হয় ওর মধ্যে। মনে মনে ভাবতে থাকে এটাই হয়তো তার সোলমেট। এদিকে দেখা যায় রাজু চলে আসে পুলিশ স্টেশনে, আর ওর দাদার ছবিটা সেখানে দেয়, সাথে একটা গল্পও শোনায়। ওর দাদা ছিল এক জায়গাকার অনেক বড় একটা রাজা। একদিন হঠাৎ করেই সেখানকার একটা লোক ওদের গুপ্তধন চুরি করে নিয়েই পালায়। তখন দাদা একটা চিঠি লিখে রেখেই সেখান থেকে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। চিঠিতে যা লেখা ছিল, ওই গুপ্তধনটা এবং ওই লোকটাকে না নিয়ে আমি বাড়িতে ফিরবো না। দাদার জন্য পথে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে ওর দাদি। এটুকু বলেই গল্পটা শেষ করে। এতদিন পরে আপনার পুলিশ স্টেশনের পাশেই দাদাকে দেখা গিয়েছে, তো দয়া করে ওনাকে একটু খুঁজে বের করার চেষ্টা করুন। তখন পুলিশ অফিসারটা ওনার ছবিটা নেয় এবং সেটা বিভিন্ন থানায় দিয়ে দেয়, মানে রাজুর দাদার খোঁজ শুরু করে দিবে। এদিকে জঙ্গলের মধ্যে কাউকে একজনকে দেখা যায়। একটা সাপ ওর পিছন পিছন কাটার জন্য আসতেছিল, কিন্তু সাপটাকে কোনো ভয় না পেয়ে সেটাকে ফেলে দেয়। এই লোকটাই বাকি, আর কেনই বা ওইভাবে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে সেগুলো একটু সামনের দিকে গিয়েই তোমরা জানতে পারবে। অন্যদিকে দেখা যায় চার্চের মধ্যে ওরা দুজনে গল্প করছিল। বেসির তো খুব ভালো লেগে গিয়েছিল রাজুকে। এটা সে অন্য সিস্টারটাকে বললেও কোনোভাবেই সে ব্যাপারটা মেনে নিচ্ছিল না, কারণ অল্প কিছু দিনের মধ্যেই বেসির নান হতে চলেছে, আর তাদের তো ওই ভালোবাসা প্রেম এগুলো কিছুই চলে না। তখন বেসি বলে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে গড আমাকে ইশারা করতেছে, কিন্তু অন্যজন বলে যে না আমার তো সেটা মনে হচ্ছে না। আচ্ছা আজকে যদি সে চার্চে আসে তাহলে ভাববো যে সে তোর সোলমেট, আর যদি সে না আসে তাহলে আজকে থেকে এই টপিকটা এখানেই পুরোপুরি বাদ। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই চার্চে চলে আসে রাজু। বেসিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। তারপর চলে আসে কনফেশন করার জায়গায়। দেখা যায় আসলে সেখানেই বসেছিল বেসি। তখন রাজু বলতে থাকে আমি এখানে এসে একটা পরীকে দেখেছিলাম, তাকে আমি ভালোবেসে ফেলেছি, এখন আমার কি করা উচিত? তখন বেসি বলে ভালোবাসা তো কোনো পাপ নয়, চলো তোমার জন্য আমরা প্রেয়ার করি। তারপর ওর মাথায় হাত রাখে আর প্রার্থনা করতে থাকে। রাজু অনেক চালাকির মাধ্যমে কাপড়টা সরিয়ে দেখতে পায় এটাই তো তার পরী, কিন্তু বেসি ব্যাপারটা জানতে পারে না। সেদিন সন্ধ্যাবেলাতেই রাজুর সেই পুলিশ মামা বড়দিনের লাইটিং করতে থাকে। তখন সেখানে চলে আসে রাজু এবং এটা ওটা বলতে থাকে, তারপর ওনাকে সাহায্য করছিল। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে একটা কল আসে। দেখা যায় বেসি কল দিয়েছিল, কিন্তু রাজু জানে না যে এটাই তার পরী, আর বেসিও জানে না যে এটাই তার ভালোবাসার মানুষ রাজু। তখন রাজু কথা বলতে না বলতেই বেসি বলে ওঠে তোমার দাদার ওপরে আমি চিটিংয়ের একটা কেস করেছি, আর ওনাকে বাঁচানোর জন্য তুমি এখন মিসিংয়ের কেস করেছো। বেসির কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না রাজু। তখন ওকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে। কয়েকদিন আগের কথা, একটা বাচ্চার অপারেশনের জন্য অনেকগুলো টাকা নিয়ে হাসপাতালে গিয়েছিল বেসি। গিয়ে দেখতে পায় লাইনটা অনেক বড়, আর সামনেই দাঁড়িয়েছিল রাজুর দাদা। তখন ওনাকে বেসি সব কিছু বুঝিয়ে বলে, সাথে এটাও জানায় যে বাচ্চার অপারেশনটা খুব দ্রুত হয় প্রয়োজন, এজন্য ওদেরকে একটু আগে টাকাটা দিতে দিবে নাকি। তখন রাজুর দাদা বলে যে তোমার কথা শুনে আমারও খুব খারাপ লাগছে ওই মেয়েটার জন্য, এজন্য আমার টাকা আমি তোমাদের সাহায্য করতে চাই, টাকাগুলো আমার কাছে দাও, আমি গিয়ে জমা করে দিয়ে আসি। প্রথমে তো কোনোভাবেই টাকাগুলো দিতে চাইছিল না বেসি, কিন্তু দাদা কেমন যেন একটু জাদুর মতো কিছু একটা করে, এটাতে বেসি টাকাগুলো দিয়ে দেয়, আর সে কারণেই ওর উপরে কেস করেছে। এখন ওর দাদা যতগুলো টাকা নিয়েছিল সেটা যদি এখন পরিশোধ না করা হয় তাহলে ঝামেলায় পড়তে হবে ওকে, এটাও জানায় বেসি। কিন্তু ওর কাছে তো এতগুলো টাকা এখন নেই, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই ওর মামার বস ওকে কল দেয়। রাজুর দাদাকে খোঁজার জন্য 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সবেমাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এজন্য বাকি 3 লক্ষ টাকা নিয়ে তাড়াতাড়ি আসতে বলে, আর যদি সেটা না করে তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে ওদেরকে, এটাও জানায়। এখন এতগুলো টাকা ওরা কোথায় পাবে কিছুই বুঝে উঠতে পারে না।
এই সময়টায় ওরা দুজনে বসে থেকে একটা রেস্টুরেন্টে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই ব্যাগ হাতে একটা মেয়ে এসে সেখানে পৌঁছে ব্যাগটা খুলে বলে যে এর মধ্যে 1 কোটি টাকা রয়েছে। মেয়েটার নাম ভৈরবী। সাথে এটাও জানায় রাজুর দাদা অনেক আগে ভৈরবীর নানাকে সাহায্য করেছিল। এখন ওরা অনেক ধনী হয়ে গেছে, এজন্যই ওই টাকাগুলো এখন পরিশোধ করে দিতে চায়। ওকে টাকাটা দেওয়ার জন্য রাজুর গ্রামে গিয়েছিল মেয়েটা, কিন্তু সেখান থেকে সবকিছু জেনে এখানে চলে এসেছে। তখন রাজু এবং তার মামা ওর থেকে 3 লক্ষ করে টাকা চায়, কিন্তু ভৈরবী জানায় এখান থেকে একটা টাকাও তোমাদের দেওয়া যাবে না। আমার নানার ইচ্ছে হলো এই টাকাগুলো যেন আমি তোমার দাদার হাতেই দেই। তারপর ওরা মামা ভাগ্নে বুদ্ধি করার জন্য চলে আসে একটু সাইডে। তখন ওই টাকার ব্যাগটা আবার একটা ছেলে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। সাথে সাথেই দৌড়ে গিয়ে রাজু ওকে একটা লাথি মেরে বসে। তারপর খেয়াল করে দেখতে পায় বাইরে অনেকগুলো ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আসলে কোনোভাবে ওরা হয়তো বুঝে গিয়েছিল এই টাকাগুলো সম্পর্কে। কিছুক্ষণের মধ্যেই তাণ্ডব লীলা শুরু করে দেয় রাজু। একদম সবাইকে কুত্তা মারতেছিল। চোখের পলকেই সবাইকে ধর্ষাই করে ফেলে রাজু। এই ব্যাপারটা দেখে অনেক খুশি হয়ে যায় ভৈরবী, আর দৌড়ে এসে রাজুকে জড়িয়ে ধরে। সাথে বলতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ। এই ব্যাপারটা আবার পাশ থেকে দেখে ফেলে বেশি, আর অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তখন রাজু ভৈরবীকে বলে তুমি যদি আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে এভাবে কেন, এমনিতেও তো দিতে পারতে। তোমার এই জড়িয়ে ধরা দেখে যদি আমার পরি আমার উপরে রাগ করে চলে যায় তাহলে কি হবে। রাজু আসলে কথাগুলো বলছিল কারণ পাশ দিয়ে অনেকগুলো নান যাচ্ছিল ওই সময়টায়। আসলে বেশিও তো ওদের মধ্যেই ছিল, কিন্তু এই ব্যাপারটা খেয়াল করতে পারে না রাজু। তখন ওখানে থাকা একজন একটা নানকে এদিকে ডেকে এনে জিজ্ঞেস করে আপনাদের কি প্রেম ভালোবাসা করা সম্ভব। তখন সেই নানটা জানায় আমাদের জন্য সেবাই আসল ধর্ম, প্রেম ভালোবাসা আমাদের জন্য নয়। এটা শুনে মন ভেঙে যায় রাজু। ওর এই ভোলা ভালা প্রেম কাহিনী দেখে একদম ওর প্রেমেই পড়ে যায় ভৈরবী। তারপরে সে তার নানাকে কল দেওয়ার জানায় নানা, রাজু আসলে অনেক ভালো একটা ছেলে, ওকে আমি ভালোবেসে ফেলেছি, তো ওর দাদাকে খোঁজার জন্য আমাদের সাহায্য করা উচিত। এই কথাটা শুনে কেন যেন অনেক রাগান্বিত হয়ে যায়। ওর নানার নিজের ফোনটাই ভেঙে ফেলে। তারপর ওয়ালে অনেক পুরনো একটা ছবি দেখা যায়। এটা যে কার ছবি সেটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারবে। পরদিন সকালবেলাতেই রাজুর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে আনিতা জানায় গতকালকে নাকি ওর দাদির স্বপ্নে দাদা এসেছিল। এটা বলেই তিনি নাকি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে অজানা কোনো উদ্দেশ্যে। নিজের ফোনটা নিতেও তিনি ভুলে গিয়েছেন। এটা শুনে তো ওর উপরে অনেকটাই রাগান্বিত হয়ে যায় রাজু। তখন আনিতা জানায় দাদির নামপল্লী নামের একটা জায়গায় নাকি গাড়ি থেকে নেমে গিয়েছে। এটা গাড়ির কোম্পানি থেকে সে জানতে পেরেছে। এই কথাটা শোনা মাত্রই রাজু এবং ভৈরবী বেরিয়ে পড়ে নামপল্লীর উদ্দেশ্যে। দেখা যায় সেখানে সে একা একাই ঘোরাঘুরি করছিল দাদি। ওনার গায়ে ছিল অনেক গহনা, এগুলো দেখে মানুষের অনেক লোভ হয় সেগুলোর প্রতি। তারপর ওনাকে ধরে সেগুলো খুলে নিতে শুরু করে। অনেকক্ষণ ধরে এই ব্যাপারগুলো চলছিল। হঠাৎ করেই সেখানে এন্ট্রি নেয় ভৈরবী এবং সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। সবাইকে একদম কুত্তা মারছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রাজু, কিন্তু তারপরেও ভৈরবী তার ফাইটটা চালিয়েই যাচ্ছিল। তারপরে অনেকজন ছেলেপুলে মিলে ওকে ধরে ফেলে। তখন সে রাজুর থেকে সাহায্য চায়, কিন্তু রাজু বলে এটা তো তোমার প্রথমেই ভাবা উচিত ছিল, আমি যখন আসলাম তখনই তো তোমার সাইডে সরে যাওয়ার কথা ছিল। এগুলো বলার পরেও সে যায় এবং সবাইকে কুত্তা মারতে শুরু করে। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে রাজু। ওকে দেখে তো দাদিও অনেক খুশি, আর ভৈরবী তো দাদির সাথে অনেক ভালো ব্যবহার করছিল, কারণ ওর তোর নাত বউ হওয়ার খুব ইচ্ছা। এটা দেখে রাজু প্রথমে খানিকটা চিন্তিত হয়, তারপর খুশি হয়ে যায় আর ভাবতে থাকে ওর পরি তো আসলে একজন নান, ওর সাথে প্রেম ভালোবাসা তো কোনোভাবেই পসিবল নয়। তখন দাদি রাজুকে বারবারই বলছিল তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি, এভাবে আমাকে আর কখনো ছেড়ে তুই যাবি না। কিছুক্ষণের মধ্যেই রাজুর ফোনে একটা কল আসে। পুলিশ অফিসার নাকি ওকে ডেকেছে ওর দাদার সম্পর্কে কিছু বলার জন্য। তাড়াহুড়ো করে চলে আসে সেই জায়গায়। বাজারের মধ্যে দিয়ে ঘুরতে থাকলে হঠাৎ করেই সে দেখতে পায় একজন লোককে। ওনাকে দেখে অনেকটাই চেনা চেনা মনে হচ্ছিল রাজুর, আর ওকে দেখে কেমন জানি সেই লোকটাও দৌড়াতে শুরু করে। তারপর ওই লোকটাকে ধাওয়া করতে করতে রাজু চলে আসে একটা জায়গায়। সেখানে এসে ওনাকে মারতে শুরু করে। উনি বারবারই মানা করছিল ওকে মারার জন্য, কিন্তু কোনো কিছুই শুনছিল না রাজু, আর ওকে মেরেই যাচ্ছিল। সাথে বলতে থাকে তোর জন্যই আজকে আমার দাদার এই অবস্থা। আসলে ইনি হচ্ছেন সেই লোক যিনি রাজমহল থেকে গুপ্তধন চুরি করে পালিয়েছেন, আর ওনাকে ধরার জন্যই রাজুর দাদা সেখান থেকে চলে গিয়েছিল। ওনাকে অনেক মারধর করতে থাকলে হঠাৎ করেই সেই জায়গায় চলে আসে ভৈরবী। আসলে এই লোকটা হচ্ছে ভৈরবীর নানা। তখন ভৈরবী বলতে থাকে ওনার সম্পর্কে আমি তোমার থেকে অনেক ভালো জানি, কারণ উনি হচ্ছেন আমার নানা, আর তুমি এতদিন যা জিনিসপাতি জেনে এসেছো সবকিছুই ভুল জেনে এসেছো। আমি এখানে এসেছিলাম আসলে তোমার দাদাকে ধরে নিয়ে গিয়ে আমার নানার কাছে দেওয়ার জন্য।
তখন ভৈরবীর নানা বলতে শুরু করে, তোমার দাদার জন্য আসলে তোমার দাদির আজকে এই দশা। তোমার দাদিকে তুমি যতটা সাধারণ ভাবছো, উনি কিন্তু অতটা সাধারণ মহিলা নয়। গঙ্গা দেবী ছিলেন দেবনগর সাম্রাজ্যের মহারানী। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সব সময়কার মতো আজকেও প্রসাদ বিতরণ করছিলেন গঙ্গা দেবী, আর পাশে বসেই ছিল তোমার দাদা। ওনার নাম হচ্ছে কানাকারাজু। হঠাৎ করেই সে দৌড়ে গিয়ে প্রসাদ নিতে যায়। তাড়াহুড়া করাতে গঙ্গা দেবীর হাতে গিয়ে ওর হাতটা লাগে। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই তো অনেক রেগে যায় আর ওকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারাতে একদম রক্তাক্ত হয়ে যায় কানাকারাজু। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় সে। এটার প্রতিশোধ কিভাবে তোলা যায় সেটা নিয়ে চিন্তা করতে থাকে। এক পর্যায়ে সে একটা তান্ত্রিকের খোঁজ পায়, আর সেখানে চলে যায় তিনি নিজে একটা বড় মাপের তান্ত্রিক হওয়ার জন্য। সেখানে যিনি মেইন ছিলেন তাকে অনেক করে বলতে থাকে, কিন্তু তারপরেও তিনি রাজি হয় না। জানায়, তোমাকে আমি যা যা করতে বলবো তুমি তো সেগুলো করতে পারবে না, কারণ এখানে রক্ত দিয়ে ভরিয়ে দিতে হবে। সাথে সাথেই কানাকারাজু যায় ওই দিকটায়, আর একটা চাকু নিয়ে নিজের একটা হাতি কেটে ফেলে। এই ব্যাপারটা দেখে তো অনেক খুশি হয়ে যায় সেখানে থাকা শয়তান, আর চলে আসে ওর কাছে। শয়তানটার মুখে কোনো চামড়া বা কোনো মাংসই ছিল না। ওকে দেখে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। তারপর আরও অনেক কিছু ঘটতে থাকে কানাকারাজুর সাথে, এমনকি ওর কাটা হাতটাও ভালো হয়ে যায়। এভাবে কেটে যায় অনেক দিন। অনেক তন্ত্রমন্ত্র দিয়ে এখন কানাকারাজু প্রায় পুরোপুরি তান্ত্রিকই হয়ে গেছে। সে আসলেই সব কিছু করছিল গঙ্গা দেবীকে বশে আনার জন্য। তারপর অনেক সাধনা করে একটা জিনিস নিয়ে চলে আসে গঙ্গা রানীর কাছে, আর ওনাকে ডাক দেয়। সাথে সাথেই বেরিয়ে আসে গঙ্গা দেবী। তখন কানাকারাজু বলে, আমি সেদিন যা করেছিলাম সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেক দূরের ভালো একটা মন্দির থেকে পুজো করে প্রসাদ নিয়ে এসেছি আপনার জন্য। দয়া করে এটা যদি আপনি খান তাহলে আমি খুবই খুশি হতাম। তখন গঙ্গা দেবী নিচে চলে আসে এবং সেই প্রসাদটা খায়, আর সাথে সাথেই সে কানাকারাজুর বশে চলে যায়। আসলে এই জন্যই এত তন্ত্রমন্ত্র করেছিল কানাকারাজু। কিছুদিনের মধ্যে ওদের দুজনের বিয়েও সংগঠিত হয়। সেই প্রাসাদে যত ধন দৌলত ছিল সবকিছুই চুরি করে নেয় কানাকারাজু, আর আমাকে দিয়েছিল সেটার চাবি। সেদিন রাত্রেবেলাতেই পালিয়ে গিয়েছিল কানাকারাজু, আর ফেসে গিয়েছিলাম আমি। তারপর গঙ্গার পরিবারের লোকজনও ওকে ভুল বুঝে, কারণ সে একটা ভুল ডিসিশন নিয়েছিল। এর জন্য ওর মেয়ে সহ ওকে প্রাসাদ থেকে বের করে দেয়। এভাবেই ওনার সুন্দর জীবনটা বেদনা দিয়ে ভরে যায়। এই কথাগুলো শুনে তো অনেকটাই কষ্ট পেয়ে যায় রাজু নিজেই। সাথে সাথেই সে ফোন লাগায় ওনার দাদিকে। তারপর দাদির সাথে কথা বলে একটু ভালোই লাগে রাজুর। তখন ভৈরবের নানা আরও জানায়, তোমার দাদাকে খোঁজার জন্য আমি গিয়েছিলাম একদিন জঙ্গলে। সেখানে আমি একটা মহল দেখতে পেয়েছিলাম। আমি যা আন্দাজ করতে পেরেছি ওই মহলটাই হয়তোবা আছে তোমার দাদা। সেখানে গেলেই হয়তোবা পাওয়া যাবে। তার পরপরই সবাই মিলে চলে আসে সেই মহলটায়। এটাই আসলে সেই মহলটা যেই মহলটা সিনেমার শুরুর দিকেই দেখানো হয়েছিল। এটা দেখে কেমন যেন একটা মায়াবী মহল মনে হচ্ছিল। এখানে ঘোরাঘুরি করতে থাকলে দেখতে পায় এর মধ্যে সেই সময় হারিয়ে যাওয়া সকল গহনা এবং সবকিছুই রয়েছে। তার পরপরে রাজুর দাদার ছবিটা দেখতে পায় ওরা। দাদাকে গোটা মহলে খুঁজতে থাকে রাজু, এবং অনেক চিল্লাচিল্লি করে ডাকাডাকি করছিল। অনেক সময় ধরে তাকে খোঁজাখুঁজি করার পরেও তাকে পায় না। হঠাৎ করে সেখানে চলে আসে ওই লোকটা সিনেমার শুরুর দিকেই যাকে দেখা গিয়েছিল ওই মহলটাতে ঢুকে ঝামেলায় পড়তে। এতদিন পর্যন্ত সে এখানেই আটকা ছিল। তখন রাজু তার দাদার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে ওই লোকটা। তখন বলতে শুরু করে, এই ছবিতে যিনি আছেন তার লাশটা আমার কাছে এসেছিল অল্প কিছুদিন আগেই। বেওয়ারিশ লাশ ভেবে আমি সেখান থেকে মূল্যবান সকল কিছু নিয়ে নিয়েছিলাম। তারপর সেটা পুড়িয়ে দিয়েছিলাম, আর সেটা রাস্তায় রেখে দিয়েছিলাম আমার কাছেই। যদি তার কোনো পরিবারের লোক আসে তাহলে যেন তাদের থেকে আমি টাকা নিতে পারি। কিন্তু ওই আস্তিয়াটাই আমাকে এই মহলটায় নিয়ে এসেছে। তারপর থেকে এখন পর্যন্ত আমি এখানেই আটকা ছিলাম, আর তোমরা আসাতে আমি মুক্ত হলাম। এই সব কিছু শুনে রাজু বলতে থাকে, এই সকল ধন দৌলত তো আমার দাদির, এখন এগুলো আমি সব কিছু নিয়ে যাব। সাথে সাথে মামাকে বলে দেয় এগুলো সব কিছু গোছানোর জন্য। ওরা যখন এই জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তখন কারেন্টের বাল্বগুলো টিপটাপ করতে শুরু করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় ওই লোকটা, এবং ওদেরকে এসে বলতে থাকে, এরকম করো না, তাহলে কিন্তু আমাদের সবাইকে অনেক ঝামেলায় পড়তে হবে। সাথে সাথেই দেখা যায় সেখানে একটা বাতাস চলে আসে জোরে করে, আর একটা উইলপত্র এসে বাজতে শুরু করে পিয়ানোটাতে। এটা ছিল আসলে রাজুর দাদার কণ্ঠস্বর। এই বাড়িটাই আমার শরীর, আর এই বাড়ির ভেতরে থাকা ধন দৌলতগুলো হচ্ছে আমার রূহ। আমি মরার পরে যদি আমার ওয়ারিশ হয়ে কেউ এগুলো নেওয়ার জন্য আসে, তাহলে সে যদি ঝামেলায় পড়ে সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এগুলো ভোগ করতে পারবো শুধু এবং শুধুমাত্র আমি। এই কথাগুলো শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় রাজু, আর বলতে থাকে, দাদা তুমি তো মারা গেছো, তারপরে যদি তোমার এতটা জিদ থাকে তাহলে তুমি একবার চিন্তা করে দেখো তো আমার কতটা জিদ থাকতে পারে।
আমি তো এগুলো নিয়ে যাবই। তোমার যদি দম থাকে তাহলে আমাকে তুমি ঠেকিয়ে দেখাও। এটা বলেই সবকিছু নিতে যাবে, ঠিক তখনই সেখানে ধোঁয়ার কুণ্ডলি পাকাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই ধোঁয়ার কুণ্ডলিটা ওর দাদার শেপ নেয়। তখন সেই জিনিসটা ওকে বলতে শুরু করে, তোর কি মনে হয় তুই কি নিজে থেকে এখানে এসেছিস? তোকে এখানে তো আমি এনেছি। আমার মরার 3 দিন পরে তোর দাদির কাছে আমি গিয়ে বলেছিলাম তার সোহাগটা মারা যেতে চলেছে, তাকে বাঁচানোর জন্য যেন তোকে পাঠায়। আর তোকে আমি এখানে কেন এনেছি তুই জানিস? আর তোর দাদির থেকেই বা কেন তোকে আলাদা করেছি? যেন আগামী অমাবস্যাতে আমার কামনা বাসনা আমি পূরণ করতে পারি। আমার রাজ্যে তোকে স্বাগতম। কিন্তু ওর দাদার কথাতে একটুও ভয় পায় না রাজু। তারা সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই দেখতে পায় ওরা যে দরজাটা দিয়ে এসেছিল সেই দরজাটাই গায়েব হয়ে গেছে। এই ব্যাপারটাতে ওরা অনেকটাই ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন গিয়ে দেখতে পায় অন্য একটা দরজা খোলা। বাইরে গেলে ভালো করে খেয়াল করে দেখে এটা তো একটা জঙ্গল। ওরা কোন দিক থেকে এসেছিল কিছুই বুঝতে পারছিল না। এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকলে হঠাৎ করেই সেখান থেকে একটা ট্রেন চলে আসে। কোনো মতে বেঁচে যায় ওরা। এই ব্যাপারটাতে বোঝা যাচ্ছে যে ওরা এখান থেকে শুধুমাত্র বের হতে পারবে যদি ওর দাদা পারমিশন দেয়। ওরা এখন কি করবে এখানে থেকে কিছুই বুঝতে পারছিল না। তখন অন্য কোনো একটা ব্যবস্থা করার জন্য আবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে রাজু। এদিকে দেখা যায় কানাকা রাজুর ভূতটা চলে আসে গঙ্গার কাছে আর বলতে থাকে, আমি তোর স্বামী। আমি জীবন এবং মৃত্যুর একটা কোণায় এসে দাঁড়িয়ে গেছি। এই অমাবস্যাতে তোকে আমার কাছে আসতে হবে। তুই অমোক জঙ্গলের মধ্যে আসলে আমাকে খুঁজে পাবি। এই স্বপ্নটা দেখেই ঘুমটা ভেঙে যায় গঙ্গা দেবীর। ওনাকে অনেক পেরেশান দেখা যাচ্ছিল। এই ব্যাপারগুলো আবার রাজুকে কল দিয়ে সবকিছুই জানায় দাদি। এটা শুনে তো আবারও চিন্তায় পড়ে যায় ওরা। খুব তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে বেরোতে হবে, না হলে বড় মাপের কোনো একটা ঝামেলায় পড়তে হবে ওদের। এর জন্য আবারও বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। আর ওরা তো এখান থেকে ধন দৌলত না নিয়ে যাবে না, এজন্য ধন দৌলত যে কামরাটায় ছিল সেটার ভেতরে ঢোকে। কিন্তু ওরা এসে পৌঁছে একটা শ্মশান ঘাটে। এই ব্যাপারটাতে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে ওরা তো ঢুকলো ওই ধন দৌলতওয়ালা ওই রুমটায়, তাহলে এখানে তারা কিভাবে আসলো। কিছুক্ষণ এগুলো দেখার পরে ওই লোকটা বলে ওঠে, এই শ্মশানটাতেই তো তোমার দাদাকে আমি জ্বালিয়েছিলাম। ওই যে চিতাটা জ্বলছে না সেটাতেই জ্বালিয়েছিলাম তোমার দাদাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাজুর দাদা ওই জ্বলন্ত চিতার মধ্যে থেকে উঠে আসে। এই ব্যাপারটা দেখে সবাই তো অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে আবার চলে আসে প্রসাদের মধ্যে। ওদের সবারই হাওয়া একদম টাইট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ এই রুমটার মধ্যে থাকার পর ওরা দেখতে পায় একটা পেন্টিংয়ের মধ্যে দিয়ে কিছু একটা জ্বলছিল। তখনই ওদের মনে পড়ে ওদের সাথে তো ভৈরবীও ছিল, কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওকে খুঁজে পায়, কিন্তু ও ছিল একদমই পুরো ভেজা অবস্থায়। মনে হচ্ছে সে যেন সুইমিং পুল থেকে গোসল করে আসতেছে মাত্র। সে একা হয়ে পড়ায় অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এই অবস্থাতেও রাজু রোমান্স করতে শুরু করে ওর সাথে। পরদিন সকালবেলাতে ওরা একটা বুদ্ধি করে চলে আসে প্রাসাদটার ছাদে। তারপর একটা গাছের সাথে একটা দড়ি লাগায়, সেটা দিয়ে ঝুলে ঝুলে এখান থেকে পালাবে ওরা। কে যাবে প্রথমে এটা নিয়ে হয়ে যায় ওদের মধ্যে আরেকটা ঝামেলা। তখন একজন সামনে আসে এবং সেই যেতে চায় ওই রশিটা বেয়ে। অনেকখানি সে তো খুব ভালোভাবেই যায়, কিন্তু প্রাসাদের এরিয়ার যখন শেষ প্রান্তে যায় তখনই সেখানে হয় একটা ধামাকা। ওর অবস্থা তো অনেক বাজে হয়ে যায়। সেখান থেকে পড়ে যায় ওই লোকটা। ওর কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য সবাই যায় নিচে। তখন রাজু ভালো করে খেয়াল করে দেখতে পায় কেউ একজন গাড়ি নিয়ে প্রাসাদটার দিকেই আসতেছিল। দেখা যায় এটা আসলে বেসি নামের সেই মেয়েটা। ওকে দেখেই খানিকটা খুশিও হয় আবার খানিকটা বেজারও হয়ে যায় রাজু। ওর ভালোবাসা যেন একদম উতলে পড়ছিল। আসলে রাজুর ফোনটা ট্রেস করে এখানে এসেছিল ওরা দুজন। রাজুর দাদাই তো ওদের 3 লাখ টাকা মেরে দিয়েছিল। তো বেশি মনে মনে ভেবেছিল যে হয়তোবা ওরা দাদা নাতি মিলে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এই টাকা দেওয়ার ভয়ে। এর জন্যই ওর থেকে টাকাটা উসুল করার জন্য ফোনটা ট্রেস করে এখানে চলে এসেছে। কিন্তু সে তো আর জানে না যে রাজুরা এমনিতেই কি একটা ঝামেলায় আছে, আর ও নিজে এসেও ঝামেলায় পড়ে গেল। এই প্রাসাদের মধ্যে সবাই তো নিজের ইচ্ছাতে আসতে পারে, কিন্তু এখান থেকে শুধু বাইরে তারাই বেরোতে পারে যাদেরকে পারমিশন দেয় রাজুর দাদা। তখন কানাকা রাজুর থেকে টাকাটা নেওয়ার জন্য ওই মহলের ভেতরে ঢুকে বেসি এবং ওর সাথে আসা ওই লোকটা। সেই লোকটা গিয়ে তো অনেক চিল্লাচিল্লি করেই এটা ওটা বলতে শুরু করে। সাথে সাথেই ওই জায়গায় চলে আসে রাজু এবং বেসিকে সবকিছু বোঝাতে থাকে। আমার দাদা মারা গেছে, তবে তুমি এটাও ধরতে পারো যে আমার দাদা অর্ধেক মারা গেছে, মানে ওনার আত্মাটা এখন এখানেই রয়েছে। গোটা রাত আমাদেরকে জ্বালিয়েছে দাদা। আমি তো ভেবেছিলাম যে হয়তোবা দিনের বেলাতে কিছুই করবে না, এর জন্যই পালানোর একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সেটাও তো ফেইল্ড হয়ে গেল। তবে রাজুর বলা একটা কথাও বিশ্বাস করছিল না বেসি, আর বারবারই ধন দৌলত কোথা আছে সেটা জিজ্ঞেস করতে থাকে। তখন ওদেরকে কামরাটা দেখিয়ে দেয়।
বেশি ওই লোকটার সাথে যেতে চাইলে রাজু ওকে আটকায় আর বলে যে তোমার যাওয়ার দরকার নেই, ওকে যেতে দাও। কিন্তু তারপরে ওর কোনো কথা না শুনেই বেশি আর ওই লোকটা ঢুকে যায় ওই লকার রুমটার মধ্যে, এমনকি দরজাটাও আটকিয়ে দেয়। তখন রাজুর কাছে চলে আসে ভৈরবী আর বলতে থাকে তোমার কী সমস্যা, ও যেতে চাইছে তো যাক, আমার মনে হচ্ছে এইটাই তো সেই নান যাকে তুমি ভালোবাসতে। কিন্তু এখানে কোনো কমেন্টই করে না রাজু। ধন সম্পদের রুমে এসে ওরা দুজনে তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায়। এত টাকা পয়সা সোনাদানা ওরা ওদের গোটা জীবনেও তো দেখেনি। ঠিক তখনই রুমের লাইটটা চলে যায়। বেশি ভালো করে খেয়াল করে দেখতে পায় ওর সাথে যে লোকটা এসেছিল সে আর তার সাথে নেই। তখন ওকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওকে একটা কফিনের মধ্যে আবিষ্কার করে বেশি। তারপর ভয়ঙ্কর অনেক কিছু দেখতে শুরু করে। ভয় যেন একদম ওর জান যায় অবস্থা। একবার তো সে এতটাই ভয় পেয়ে যায় যে এক দৌড় দিয়ে দরজাটা খুলেই বাইরে চলে আসে। ওর ভয় পাওয়া দেখে বাকি সবাইও ভয় দেয় এবং ওর সাথে দৌড়াতে শুরু করে। তার পরপরই কফিনের মধ্যে থাকা ওই লোকটাও চলে আসে বাহিরে আর বলতে থাকে যে তার সাথে কি হয়েছিল। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর যখন ওর জ্ঞানটা ফিরে পায় তখন দেখতে পায় সে একটা কফিনের মধ্যে। ওর পাশে শায়িত রয়েছে ভয়ঙ্কর রূপী একটা মানুষ বললে ভুল হবে, এটা মমি বলা যায়। প্রথমে সে তো এটা স্বপ্ন ভেবেছিল, কিন্তু যখন বুঝতে পারে যে এটা আসল তখন অনেক ভয় পেয়ে যায় এবং সেও বেরিয়ে আসে। ওদের এই ব্যাপার স্যাপার দেখে ভৈরবী বুঝতে পেরে যায় যে কোনো একটা ঝামেলা তো রয়েছে ওদের দুজনের মধ্যে, কারণ বেশির জন্য অনেক চিন্তিত হয়েছিল রাজু। কিন্তু রাজু জানায় যে না, আমাদের মধ্যে এমন কিছুই নেই, তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। সেদিন রাত্রেবেলাতেই বেশি গডের কাছে প্রেয়ার করছিল যেন ঝামেলা না হয় আর এই ঝামেলা থেকে ওদেরকে বাঁচিয়ে দেয় গড। সে কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রাজু সেখানে চলে আসে এবং আস্তে আস্তে ওকে ডাক দেয়। এটাতে অনেক ভয় পেয়ে একটা চিল্লানি দেয় বেশি। তখন রাজু ওকে আস্তে আস্তে বলতে থাকে তুমি একদম চিৎকার করো না, তাহলে কিন্তু ভৈরবী এখানে চলে আসবে, তোমাকে আমার কিছু কথা বলা উচিত। ওকে কথাটা বলতে যাবে ঠিক তখনই ওর দাদির কল আসে। দাদির সাথে কথা বলা শেষ করার পরপরই একটা ছবির দিকে তাকায় সে। দেখতে পায় সে তার ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে আসতেছিল, কিন্তু এটাতে তেমন একটা ভয় পায় না রাজু। তারপর দুজনের মাথার ওপর একটা কম্বল দিয়ে নেয় আর রাজু বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তখন বেসির আর বুঝতে বাকি থাকে না কিছুদিন আগে কনফেশন বক্সে যে ছেলেটা এসে সিস্টারকে ভালোবাসার কথা বলেছিল সেটা আসলে রাজুই ছিল। ঠিক তখনই ওই জায়গাতে চলে আসে ধামাকায় কালো হওয়া সেই লোকটা। ওকে দেখে তো দুজনেই অনেক ভয় পেয়ে যায়, কারণ কম্বলটার ওপর দিয়ে ওর ছায়া এমনভাবে দেখা যাচ্ছিল যেন কোনো ভূত এসেছে। তারপর বেসিকে সবকিছু খুলে বলতে থাকে সেই লোকটা আসলে এখন রাজু আর ভৈরবীর মধ্যে যা চলতেছে সেটা আমার জন্যই হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে নানেরা প্রেম ভালোবাসা করে না। তখন বেসির রাজুকে বলে আচ্ছা তুমি আমাকে ভালোবাসো এটা তো বুঝলাম, কিন্তু এটা তুমি ভৈরবীকে কবে বলবা? রাজু জানায় যে সময় হলে ঠিক বলে দেব। বেসিও ব্যাপারটা মেনে নেয়। সেদিন রাত্রেবেলাতেই ভৈরবী আর বেসি এক বেডেই ঘুমাবে। তখন ভৈরবী ওকে জিজ্ঞেস করে আচ্ছা রাজুকে কি তুমি আগে থেকেই চিনতে? বেসি কথাটা শুনে খানিকটা থতবত খেয়ে যায় এবং এড়িয়ে যেতে চায়, কিন্তু এটার সুযোগ একদমই দিতে চাইছিল না ভৈরবী। অনেক করে জোরাজুরি করতে থাকে ওকে। এক পর্যায়ে বেসি বলেই দিবে ঠিক তখনই বাহিরে একটা শব্দ হয়। এটাতে বাহিরে চলে আসে ওরা দুজন। আসলে রাজু এরকম অ্যাক্টিং করছিল যেন ওর দাদা ওর মধ্যে ঢুকেছে। এই ব্যাপারটা আবার ধরে ফেলেছিল ভৈরবী। ঠিক তখনই ওর ফোনে কল দেয় ওর দাদি। তখন ভৈরবী ফোনটা নিয়ে গিয়ে ওর রাজুকে দেয়। প্রথমে তো দাদির সাথে খুব ভালোভাবেই কথা বলতেছিল রাজু, কিন্তু হঠাৎ করে এরকম একটা কণ্ঠস্বর ভেসে আসে যেটা শুনে মনে হচ্ছিল এটা ওর দাদা। এই ব্যাপারটাতে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবচাইতে বেশি ভয় পেয়েছিল ওর দাদি। কিছুক্ষণ পরে রাজু আবারও কল দেয় দাদিকে এবং বলে আমি তোমার সাথে একটু মজা করতেছিলাম দাদি, তুমি কিছু মনে করো না। কিন্তু দাদির মন যেন একদমই মানতেছিল না। দাদির সাথে কথা বলা শেষ করে এবার চিন্তা করতে থাকে যে কি করা যায়। সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তোমরা কি এমন কোনো মানুষকে চেনো যে ভূত ভাগাতে পারে? তখন বেসি বলে ওঠে আমি এমন একজনকে চিনি, ডাক্তার পদ্মাভূষণ। কোনো এক্সারসিজম ছাড়াই তিনি ভূত ভাগাতে পারেন। তার পরপরই ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই তিনি চলে আসেন এই প্রাসাদে আর পর্যবেক্ষণ করতে শুরু করেন। বুঝতে পারে যে কিছু একটা তো এখানে রয়েছে। ওনার শক্তি দিয়ে রাজুর দাদার করা কিছু কালো জাদুর নমুনাও দেখতে পায় যে কিভাবে উনি এই বাংলোটাকে ভূত বাংলো করে ফেলেছেন। তখন তিনি ওদের সবাইকে বলতে থাকে এখানে যে এইসব কাজগুলো করেছে সে সাধারণ কোনো মানুষ নয়, সে জাদুবিদ্যা সহ আরও অনেক বিদ্যায় পারদর্শী, এমনকি সায়েন্সেও সে প্রচুর পারদর্শী। এই প্রাসাদে থাকা প্রত্যেকটা ছবি, আর্কিটেকচার এবং পেইন্টিংগুলো দিয়ে তোমাদেরকে হিপনোটাইজ করতেছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই,
তোমরা যদি নিজের মাইন্ড একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি করতে পারো তাহলে এটা পসিবল, কিন্তু এটাও কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। তারপর রাজুকে দিয়ে একটা ডেমো দেখাতে শুরু করে। ওকে বলে তোমার মাইন্ডে তুমি একটা জায়গার চিন্তা করো যে তুমি কি করতে চাও বা কোথায় যেতে চাও। রাজু তখন জানায় সমুদ্রের কিনারে গিয়ে আমি মুক্ত আহরণ করতে চাই। তখন ডাক্তার তার কাজ শুরু করে দেয়। আস্তে আস্তে রাজু দেখতে পায় সেই সমুদ্রের কিনারায় চলে এসেছে। একটা ঝিনুক থেকে সে একটা মতিও বের করে। এরকম চলতে চলতে হঠাৎ করে রাজু আবার চলে আসে প্রাসাদটার মধ্যে। অনেক রক্ত দেখতে পায়। তারপর একটা খোলা দরজার ওই দিকেই আগাতে থাকে রাজু। সেখান থেকে আজব রকমের কিছু আওয়াজ আসতেছিল। এই কথাগুলো আবার রাজু চোখ বন্ধ করেই বলছিল আর সবাই মিলে সেগুলো শুনতেছিল। ডাক্তার বারবারই রাজুকে ওখানে যেতে বারণ করছিল, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। রাজু আর ঢুকে পড়ে সেই ঘরটার মধ্যে। দেখতে পায় ওখানে ওর দাদা বলি দিচ্ছিল মানুষকে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় রাজু আর আবারও তার জ্ঞানটা ফিরে পায়। তখন ডাক্তার ওকে জিজ্ঞেস করে তুমি কোন রুমের মধ্যে গিয়েছিল আর তুমি কি বা দেখেছো। সবকিছুই খুলে বলে রাজু আর ওদের সবাইকে নিয়ে চলে আসে ওই রুমটার মধ্যে। একটা কুয়া দেখিয়ে দিয়ে বলে এটার উপরে বসে থেকে দাদা একজনের গলা কাটতেছিল। সেই কুয়াটার সাথে আবার একটা দড়িও লাগানো ছিল। সবাই মিলে দড়ি ধরে টান দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই দড়ির অপর প্রান্ত থেকে উঠে আসে 3টা মানুষের মাথা ছাড়া দেহ। এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই রুমটার মধ্যেই থেকে যায় ওই ডাক্তার। তখন কান্না রাজুর আত্মা সেখানে চলে আসার ডাক্তারকে বলতে থাকে এখানে আমি ইচ্ছা করেই তোকে ঢুকতে দিয়েছি, কিন্তু তুই এসে তো আমার সব পলি খুলে দিচ্ছিস। আমি তোর কি করতে পারি তুই কি জানিস? ডাক্তার বলে আমি জানি তুই আমার কিচ্ছু করতে পারবি না। তখন কান্না রাজু ওকে হ্যালুসিনেট করানোর ট্রাই করতে থাকে। প্রথমে তোর কিছুই করতে পারছিল না, কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পরে খুব বাজে অবস্থা করে ফেলে কান্না রাজু। তারপর পরে ডাক্তার বাইরে এসে একটু পানি খায়, তারপর সবাইকে বলতে শুরু করে। কানাকা রাজু জানে যে কার দুর্বলতা কোনটা। সবাইকে সে ওই জায়গাতেই টার্গেট করে। এটা থেকে বাঁচার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে নিজেই নিজেকে হিপনোটাইজ করতে হবে। তারপর একটা বই থেকে ওদেরকে বলতে থাকে যে কিভাবে এই কাজটা করতে হবে। তিনি যখন সবাইকে ওই কথাগুলো বলছিলেন তখন হঠাৎ করে ওই বইটাতে আগুন ধরে যায় আর বাতাসের মধ্যে এদিক ওদিকে দুলতে থাকেন ডাক্তার। এক পর্যায়ে দরজাটা খুলে গেট দিয়ে ওনাকে বাইরে ফেলে দেওয়া হয়। এই ব্যাপারটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক আর সাথে অনেক ভয়ও পেয়ে যায়। পরদিন সকালবেলাতেই বাইরে রাজু এবং বেসি ঘুরছিল। এসব ব্যাপার স্যাপার নিয়ে অনেকটাই চিন্তিত ছিল বেসি। এই জন্য ওকে কমফোর্ট দেওয়ার জন্য ওকে জড়িয়ে ধরে রাজু। ঠিক তখনই সামনে চলে আসে ভৈরবী। এই ব্যাপার স্যাপার দেখে সে তো অনেক রাগান্বিত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজুকে নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। দুজনই রাজুকে ব্লেম করছিল। রাজু পড়েছে এখন মহা বিপদে। ঠিক তখনই সেখানে বাকি লোকজনও চলে আসে। তখন রাজু সবাইকে বলতে থাকে স্যার যেমনটা বলেছিল তেমনটাই আমরা করব। নিজেকে নিজেই হিপনোটাইজ করে আমাদের অন্য জায়গায় যেতে হবে। এটা বলেই সবাই চোখ বন্ধ করে আস্তে আস্তে আগাতে থাকে আর চিন্তা করতে থাকে তারা অন্য একটা জায়গা দিয়ে হাঁটতেছে। কিছুক্ষণের মধ্যেই রাজুর হাতটা নরম একটা জিনিসের ওপরে পড়ে। চোখ খোলার পরে দেখতে পায় আনিতা চলে এসেছে। সেও এসে আবার রাজুকে ভালোবাসার কথাটাই বলে। এমনিতেই তো ওদের দুজনের মধ্যে পড়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল রাজুর, এখন আবার 3 নাম্বারটা চলে এসেছে। ওরা 3 জনে মিলে এখন বলতে থাকে যে তুমি কাকে পছন্দ করো এটা তুমি এখনই ডিসাইড করতে হবে। এটা তারও বড় মুসিবতে পড়ে যায় রাজু। এদিকে দেখা যায় রাত্রেবেলাতেই হঠাৎ করে ভৈরবীর নানার কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে রাজু ওনাকে বলে আমার দাদার খুবই খারাপ অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব দাদিকে নিয়ে অমুক জঙ্গলে চলে আসুন। ওর কথা মতোই রাজুর দাদির কাছে চলে আসে সে। প্রথমে যখন ওনাকে বলে তখন কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করতে পারতেছিল না। তারপর অনেক করে বলাতে বিশ্বাস করে, কিন্তু এত কিছু একবারে নেওয়াতে হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করে বসেন তিনি। সাথে সাথেই ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর পরে আবার রাজুকে কল দেয় ভৈরবীর নানা, সবকিছু খুলে বলে রাজুকে। কিন্তু রাজু জানায় গত রাতে তো আমি আপনাকে কলই দিইনি। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে কলটা আসলে দিয়েছিল কানাকা রাজু। এখান থেকে ওর দাদির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে রাজু, কিন্তু ওর কোনো চেষ্টাই সফল হয় না। সব রকম চেষ্টাই ব্যর্থ হতে থাকে রাজুর। কিছুক্ষণের মধ্যে ওর সামনে চলে আসে কানাকা রাজুর আত্মা আর বলতে থাকে তুই যে ওখানে গিয়েছিলি এটা শুধুই তোর ভ্রম। যদি তুই প্রাসাদ থেকে বের হতে হয় তাহলে আমার থেকেও বড় করে ভাবতে হবে। এটা তো কোনোভাবেই পসিবল নয়। তোকে আর তোর দাদিকে আমি কেন আলাদা করেছিলাম তুই জানিস? এটার মূল কারণ হলো যেন আমি অমাবস্যার রাতে তোর দাদিকে মারতে পারি। আসলে আমি মারা যাওয়ার কিছুদিন আগে একটা যজ্ঞ করেছিলাম। সেখানে আমার গুরু এসে আমাকে বলেছিলেন আমার বউকে মরতে হবে, তাও আবার স্বাভাবিকভাবেই, তাহলেই আমি শুধুমাত্র নতুনভাবে জন্ম নিতে পারবো। এই জন্য আমার মৃত্যুর 3 দিন পর থেকে তোর দাদিকে প্রত্যেক দিন আমি এটা ওটা বলতে থাকি।
এক পর্যায়ে তোর দাদিকে আমি মৃত্যুর কোলে ঢেলে দেই। তোর দাদি মারা যাওয়ার সাথে সাথেই আমার জন্ম হবে। 6 বছর বয়স হলেই আমি আমার ধন দৌলত পর্যন্ত পৌঁছে যাব। এভাবেই জন্ম জন্মান্তর ধরে আমি আমার ধন সম্পদ ভোগ করব। এই কথাগুলো শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় রাজু। ঠিক তখনই সেখানে বাকি সবাইও চলে আসে। তারপর রাজু অনেকটাই রাগান্বিত হয়ে চলে আসে ওই ধন দৌলতের রুমে, আর দাদাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই ধন দৌলতের জন্যই তুই আমার দাদিকে এত কষ্ট দিয়েছিস তাই না? আজকে সবকিছু আমি তোকে দিয়ে দিব। এটা বলেই আগুন ধরিয়ে দেয় টাকাগুলোতে। ঠিক তখনই সেখানে চলে আসে কানাকা রাজুর আত্মা, আর রাজুকে বলতে থাকে, তোর কি মনে হয় এই তুই কি টাকাতে আগুন দিয়েছিস? একদমই না। তুই চিন্তা করে একবার দেখ তো, তুই তো তোর দাদির কাছে হাসপাতালে গিয়েছিলি, আর টাকা মনে করে তুই তোর দাদির পায়েই আগুন লাগিয়ে দিয়েছিস। সাথে সাথে রাজু ভালো করে খেয়াল করে দেখতে পায় আসলেই তো সে তার দাদুর গায়ে আগুন দিয়েছে। তখন অনেক কষ্টে সেটা আবার নিভায়। দেখতে পায় বাইরে থেকে নার্স ওকে অনেক করে ডাকাডাকি করছিল। তখন রাজু আবার ভালো করে চিন্তা করে দেখতে পায় এটা হয়তো বা তার ভ্রম। সে তো ধন দৌলতের ওই রুমটার মধ্যেই ছিল। এখন রাজু যে কোথায় আছে সে কিছুই বুঝতে পারছিল না। একবার ওর মনে হচ্ছিল যে সে হাসপাতালে আছে, আর আরেকবার মনে হচ্ছিল ধন দৌলতের রুমে। ব্যাপারটাতে একদম তাকে কনফিউজড করে দিচ্ছিল। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ডাক্তারের বলা কথা মোতাবেক কনসেন্ট্রেশন করেও কোনো লাভ হচ্ছিল না। ঠিকঠাকভাবে সে বুঝতেই পারছিল না যে সে কোথায় রয়েছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সে আবার হাসপাতালে সে উপস্থিত হয়। দেখতে পায় ধোয়ার কুণ্ডলীটা ওর দাদিকে মারার জন্য আসতেছে। বাঁচানোর জন্য সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই যেন ওকে থামাতে পারছিল না। ঠিক তখনই চিন্তা করতে থাকে ভৈরবীর নানার বলে দেওয়া একটা কথার। রাজুর দাদি গঙ্গা দেবী অনেক বড় মাপের একটা রাজরানী ছিলেন। এটা চিন্তা করে ওনার নাম ধরে অনেক জোরে একটা চিল্লানি দেয় রাজু। সে এত জোরে চিল্লানি দিয়েছিল যে নিজের কণ্ঠ শুনে নিজের কানেরই তালা ফেটে যায়। আর তার মাইন্ডের মধ্যে থেকে সে পৌঁছে যায় ওই সময়টায় যখন তার দাদি ছিল রাজরানী। সেখানে গিয়ে রাজু ওর দাদির থেকে সাহায্য চায়। তখন দাদি বলে, চল তাহলে এবার ওকেই মেরে ফেলবো। দেখা যায় রাজু আসলে হাসপাতালে ছিলই না, সে ছিল ওই ধন দৌলতের রুমটাতেই। আর তার সামনে ছিল কানাকা রাজুর আত্মা। সে অনেক কিছু বলেও আর কোনোভাবেই রাজুকে কন্ট্রোল করতে পারছিল না। হাতে একটা মশাল নিয়ে সেখানে সকল টাকা পয়সা আর সোনাদানাতে আগুন ধরিয়ে দেয় রাজু। এই ব্যাপারগুলোতে অনেকটাই রেগে যায় কানাকা রাজু। তার মাইন্ডের শক্তি দিয়ে এখানে অনেক পানি ভরিয়ে দেয়। সেটার সাথে চলে আসে বিশাল বড় দানব আকৃতির একটা কুমির। তখন সেই কুমিরটা রাজুকে কামড়াতে শুরু করে। রাজুও তো কম নয়, সেই কুমিরটাকে মারতে থাকে। সে এতটা শক্তি কোথা থেকে পেয়েছিল? তার দাদি হয়তো তাকে এই শক্তিটা দিয়েছিল। চোখের পলকেই সেই কুমিরটাকে শেষ করে দেয় রাজু। এবার কানাকা রাজুর ইশারায় সেই মহলে থাকা অনেকগুলো সৈন্য জীবিত হয়ে যায় এবং মারতে চলে আসে রাজুকে। কিন্তু রাজুর সাথে তারা একদমই পেরে ওঠে না। ওদের সাথে অনেকক্ষণ ফাইট করার পর সবগুলোকেই আগুন ধরিয়ে দেয় রাজু। সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এই ব্যাপার স্যাপারগুলো দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কানাকা রাজু। তখন নিজের গুরুকে সে সামেন করে আর জিজ্ঞেস করতে থাকে ওর ভেতরে এত শক্তি কোথা থেকে আসলো। তখন ওর গুরু সব কাহিনী বলতে থাকে যে ওর দাদির থেকে পেয়েছে। সাথে এটাও জানায় যদি তোমার কোর পর্যন্ত সে চলে যায় তাহলে কোনোভাবে আর তোমার ধ্বংস ঠেকানো পসিবল হবে না। তখন কানাকা রাজু ওর গুরুকে নিজের মধ্যে ঢুকে যেতে বলে, আর ওরা দুজনে মিলে খতম করে ফেলবে রাজুকে। ওর গুরু যখন কানাকা রাজুর ভেতরে ঢুকে যায় তখন অনেক ভয়ঙ্কর দেখতে একটা দানবের তৈরি হয়। এটার সাথে এবার আর কোনোভাবেই রাজু পেরে ওঠে না। দেখতে দেখতে ওকে ধরাশায়ী করে ফেলে এবং একটা হাতের মধ্যেই ধরে ফেলে। তারপর ওর আত্মাটা আস্তে আস্তে খেতে শুরু করে সেই দানবটা। তখন নিজের মাইন্ডের ভেতরে রাজু ওর দাদিকে বলতে থাকে, এ অনেক পাওয়ারফুল, ওর সাথে আমি কোনোভাবেই পেরে উঠতেছি না দাদু। কিন্তু দাদি ওকে অভয় দেয়, বলে দুর্গা মা তোর সাথে রয়েছে। এটা বলেই সেখানে পুজো করতে শুরু করে দেয় দাদি। এটাতে আবার নিজের শক্তিটা ফিরে পায় রাজু। দেখতে দেখতে সেই দানবটাকে একদম ধূলিসাৎ করে ফেলে। শেষমেশ জিতেও যায় রাজু। পরদিন সকালবেলাতেই বাড়িতে ফিরে এসে দেখতে পায় ওর দাদি একদম ঠিকঠাক আছে। তারপর ওনাকে নিয়ে চলে আসে একটা জায়গায় আর দাদার ছবিতে মালা পরিয়ে বলে যে উনি মারা গেছেন। এই ছবিটা দেখে সবাইকে অবাক করে দিয়ে দাদি এবার বলে, এটা আবার কে? একে তো আমি চিনি না। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো অবাক। এই ছবির থাকা মানুষটার জন্য এত ঝামেলায় পড়তে হলো ওদের, আর দাদি এখন ওকে চিনতেছেই না। তারপর রাজু বারবারই দাদিকে জিজ্ঞেস করতে থাকে ওই ছবিটার সম্পর্কে, কিন্তু দাদি বারবারই ওকে বলতে থাকে যে ওকে আমি চিনি না। এতে কিছুটা শান্তি পায় ওরা সবাই। কয়েকদিন পরের কথা, বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল। সেখানে ওরা তিনজনই এসেছিল। ওদের দেখে গিয়ে একটা জায়গায় পালিয়ে পড়ে রাজু। তখন দাদিকে গিয়ে ওরা জিজ্ঞেস করে, আচ্ছা দাদি রাজু কোথায়? দাদি বলে, হয়তোবা তোমাদের তিনজনকে একসাথে দেখেই পালিয়েছে রাজু। তখন ওরা বলা বলি করতে থাকে, আজকে যে রাজুকে পাবে রাজু তার।
এটা শুনে রাজু খুব তাড়াতাড়ি বাইরে চলে আসে। খেয়াল করে দেখতে পায় সেখানে একজন বসে আছে। আস্তে আস্তে সে তার মুখটা তোলে। ভালো করে খেয়াল করে দেখতে পায় রাজু তো এটা নিজেই, কিন্তু জোকার বেশে। এটাতে সে তো অনেক অবাক হয়ে যায়। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। লাস্টের সিনটা দিয়ে বোঝানো হয়েছে যে এটার দ্বিতীয় ইনস্টলমেন্ট আসবে, কিন্তু কতদিন আসবে সেটা বলা হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।